আসসালামু আলাইকুম। সরি, আমার ইলেকট্রিসিটি ছিল না, এই জন্য আমার একটু আসতে লেট হয়েছে। তো আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে দেবো, একটু ওয়েট করি আমরা। আর আপনারা এখনও কেউ হোমওয়ার্ক জমা দেন নাই? গতকালকে আমি যে হোমওয়ার্কটা দিয়েছিলাম, একটু আমাকে হোমওয়ার্কটা দেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কি কতটুকু বুঝতে পারছেন। তো একটু তাড়াতাড়ি আমরা হোমওয়ার্কগুলো জমা দিয়ে দিই, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। কথা শুনতে যদি একটু প্রবলেম হয় তাহলে একটু জানান, আমি একটু বোর্ডের পজিশনটা ঠিক করি। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। আজকে ক্লাসের টপিক কি? কম্পিউটার নেটওয়ার্ক। আজকে আমরা কম্পিউটার নেটওয়ার্কের ডিটেলস সম্পর্কে জানবো, ঠিক আছে? তো যারা যুক্ত হয়নি এখনো, হ্যাঁ, একটু সবাই ঠিক মতো ক্লাসগুলো অ্যাটেন্ড করে, না হয় কিন্তু আমি ইন্টারেস্ট পাচ্ছি না, আমি নিজে আগ্রহ হারিয়ে ফেলছি। কারণ দেখা যাচ্ছে 2-3 জন করে ক্লাসে থাকছে, রেসপন্স পাচ্ছি না, কারো কোনো প্রবলেম থাকলে তারা আমাকে জিজ্ঞেস করছে না। তো আমাকে একটু হেল্প করতে হবে। আপনারা যদি কোঅপারেট না করেন তাহলে জিনিসটা ভালো হবে না। আর ইনশাল্লাহ আমরা এই মাসের মধ্যে আমরা আইসিডি পার্টটা পুরোপুরি শেষ করে সেপ্টেম্বরের 3-4টা ক্লাস করলে আমরা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক যে টেকনোলজি পার্টটা আছে সেই পার্টটা কমপ্লিট করে আমরা সিলেবাস কমপ্লিট করে আমরা পরীক্ষা নিতে পারবো। সো আপনারা একটু আমাকে কোঅপারেট করেন যাতে আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারি, এই সিলেবাস যা আছে যেন তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারি, ঠিক আছে? তো শুরু করে দিই। সো কম্পিউটার নেটওয়ার্ক, নেটওয়ার্ক মানে কি? নেটওয়ার্ক মানে যোগাযোগ করা। আমরা বলি না যে নিজেদের নেটওয়ার্ক বাড়াও তাহলে তোমাদের কাজ পেতে সুবিধা হবে। সো নেটওয়ার্ক মানে হচ্ছে পরস্পরের সাথে যোগাযোগ করে কি করা, একটা সম্পর্ক স্থাপন করা। কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে গিয়ে যখন অনেকগুলো কম্পিউটার নিজেদের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য পরস্পরের সাথে সংযুক্ত হয়, পরস্পরের সাথে সে কি হয়, সংযুক্ত হয়, এটাকে আমরা বলি হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক, ঠিক আছে? এখন এর মধ্যে ইন্টারনেট হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় নেটওয়ার্ক। ইন্টারনেটের মাধ্যমে কি আমি দুনিয়ার সব কম্পিউটারের সাথে যুক্ত। আমরা কি ইন্টারনেটের মাধ্যমে কি দুনিয়ার সব নেটওয়ার্কের সব কম্পিউটারের সাথে কি যুক্ত। সো কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কি? কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য, ঠিক আছে? সো কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য হচ্ছে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা। আমাদের যে হার্ডওয়্যারগুলো আছে সেই হার্ডওয়্যার রিসোর্সগুলো শেয়ার করা। মনে করেন আপনার কাছে একটা হার্ডওয়্যার আছে যেটা অন্য একজনের কাছে নেই, কিন্তু আমরা যদি দুইজন একসাথে একটা নেটওয়ার্কে যুক্ত হই তাহলে আমরা কি করতে পারবো, এই হার্ডওয়্যার রিসোর্সটা কি করতে পারবো, শেয়ার করতে পারবো, ঠিক আছে? তাহলে আমার প্রথম উদ্দেশ্যটা কি? হার্ডওয়্যার রিসোর্সটা শেয়ার করা। এরপর হচ্ছে সফটওয়্যার রিসোর্স শেয়ার করা। কি শেয়ার করা? সফটওয়্যার রিসোর্স শেয়ার করা। আমরা একজন আরেকজনের সাথে কি সফটওয়্যার যে রিসোর্সগুলো আছে আমার কাছে সেটা আমি কি শেয়ার করতে পারবো। 3 নাম্বার হচ্ছে ইনফরমেশন রিসোর্স শেয়ার করা। আমাদের মধ্যে যদি আমরা ইনফরমেশন আদান প্রদান করতে চাই তাহলে আমার কি দরকার হবে? কম্পিউটার নেটওয়ার্কের দরকার হবে। তাহলে আমার রিটেনে যদি আসে যে কম্পিউটার নেটওয়ার্ক কি এবং কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কি,
তখন আমার এই 3টা পয়েন্ট লিখতে হবে যে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা, সফটওয়্যার রিসোর্স শেয়ার করা এবং কি ইনফরমেশন রিসোর্স শেয়ার করা। আর কম্পিউটার নেটওয়ার্কের সংজ্ঞা দিতে বললে কি বলবো, একাধিক কম্পিউটার পরস্পরের মধ্যে যদি ডাটা আদান প্রদানের জন্য সংযুক্ত থাকে তখন আমরা তাকে কি বলবো, কম্পিউটার নেটওয়ার্ক বলবো। এবং পৃথিবীর সবচেয়ে বড় কম্পিউটার নেটওয়ার্ক কি, ইন্টারনেট। এখন আমরা এই কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ সম্পর্কে জানবো। নেটওয়ার্কের প্রকারভেদ সম্পর্কে জানবো। কি সম্পর্কে জানবো, নেটওয়ার্কের প্রকারভেদ। ফার্স্টেই হচ্ছে মালিকানা অনুসারে। মালিকানা অনুসারে মানে কি, কে এর মালিক এই অনুসারে, ঠিক আছে। মালিকানা অনুসারে আবার কম্পিউটার নেটওয়ার্ক কয় প্রকার, 2 প্রকার। একটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক, একটা কি প্রাইভেট নেটওয়ার্ক, আর একটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। এখন আপনি এটা বুঝতেই পারতেছেন যে প্রাইভেট নেটওয়ার্কটা কি হবে, যে একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান বা কিছু ব্যক্তি যদি নিজেদের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করে যেখানে তারা তথ্য আদান প্রদান করবে। একটা ব্যাংক নিজেদের মধ্যে একটা সিস্টেম তৈরি করলো যেখানে যারা তথ্য আদান প্রদান করবে, এটাই কি প্রাইভেট নেটওয়ার্ক। এখানে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। মনে করেন স্কুলের প্রাইভেট নেটওয়ার্ক, স্কুলের যারা স্টুডেন্ট তারাই নিজেদের মধ্যে যোগাযোগের জন্য নেটওয়ার্কটা ইউজ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। এটাই কি প্রাইভেট নেটওয়ার্ক। আর পাবলিক নেটওয়ার্কে কি হবে, এখানে যে কোনো ব্যক্তি যুক্ত হতে পারবে, যেমন মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট নেটওয়ার্ক। এখানে কি যে কোনো ব্যক্তি কি হতে পারবে, যুক্ত হতে পারবে। গেল, তাহলে আমার মালিকানা অনুসারে 2 প্রকার, প্রাইভেট এবং পাবলিক। এরপর আমরা যাব হচ্ছে নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে। নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে, ঠিক আছে। নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে আমার কয় প্রকার, আমার 3 ভাগে ভাগ করতে পারি আমরা। ফার্স্ট এটা হচ্ছে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক। ফার্স্ট এটা কি সেন্ট্রালাইজড নেটওয়ার্ক, ফার্স্ট এটা কি সেন্ট্রালাইজড নেটওয়ার্ক। এরপর এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। এরপর এটা কি ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। এরপর এটা হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক। এরপর এটা কি হাইব্রিড নেটওয়ার্ক, ঠিক আছে। তো সেন্ট্রালাইজ নেটওয়ার্কে আমার কি হবে, সেন্ট্রালাইজ নেটওয়ার্কে একটা সেন্টার কম্পিউটার থাকবে এবং সেই সেন্টার কম্পিউটারের সাথে সেন্টার কম্পিউটারে কি সবকিছু নিয়ন্ত্রণ করবে। এখানে একটা সেন্ট্রাল কম্পিউটার থাকবে, ঠিক আছে। এখানে একটা সেন্ট্রাল কম্পিউটার বা সিপিইউ থাকবে। এই সেন্ট্রাল কম্পিউটারের সাথে কি অন্যান্য কম্পিউটারগুলা কি যুক্ত থাকবে, এর সাথে কি যুক্ত থাকবে। এই কম্পিউটারগুলার কি নিজস্ব যে আমার এগুলাকে বলি, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে হোস্ট কম্পিউটার। এটাকে আমরা কি বলি, হোস্ট কম্পিউটার। যেটা আমার সেন্টারে থাকবে সেটাকে আমরা কি বলবো, হোস্ট কম্পিউটার বলবো, কারণ সে কি অন্য কম্পিউটারগুলোকে কি হোস্ট করতেছে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে গিয়ে টার্মিনাল কম্পিউটার। এগুলো কি টার্মিনাল কম্পিউটার, ঠিক আছে। টার্মিনাল কম্পিউটারে খালি কি মাউস আর কি কিবোর্ড থাকে, মাউস আর কি থাকে কিবোর্ড থাকবে। এরা নিজস্ব অত শক্তিশালী পাওয়ারফুল হবে না, এইটা অনেক পাওয়ারফুল হবে, কারণ এদের সব কাজ কি এই সেন্ট্রাল কম্পিউটারটা আমার করে দিবে, ঠিক আছে। সো এই আমার এই টার্মিনালকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। টার্মিনাল কম্পিউটারকে কি আমরা 2 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি টার্মিনাল কম্পিউটারকে, 2 ভাগে। একটা হচ্ছে ডাম টার্মিনাল, একটা কি ডাম টার্মিনাল, ঠিক আছে। আরেকটা হচ্ছে ইন্টেলিজেন্ট টার্মিনাল, আরেকটা কি ইন্টেলিজেন্ট টার্মিনাল। ডাম টার্মিনালের নিজস্ব কোনো প্রসেসিং থাকবে না, এদের নিজস্ব কোনো স্টোরেজ থাকবে না, জাস্ট এরা কি একটা মনিটর হিসাবে ব্যবহৃত হবে। এটা কি হিসাবে ব্যবহৃত হবে, একটা মনিটর হিসাবে, ঠিক আছে। এদের নিজস্ব কোনো প্রসেসিং
থাকবে না। এখানে আমার সেন্ট্রাল কম্পিউটার যা দেখাবে, আমার ডাম টার্মিনাল কি তাই দেখাবে। এখানে জাস্ট একটা কিবোর্ড আর কি মাউস থাকবে, এখানে মেমোরি, স্টোরেজ, সেন্ট্রাল প্রসেসিং কিছু থাকবে না। আর ইন্টেলিজেন্টে হচ্ছে তোমার এই কম্পিউটারগুলোতে সীমিত পরিসরে, এর মতো পাওয়ারফুল না কিন্তু সীমিত পরিসরে কি থাকবে, মেমোরি থাকবে, সেন্ট্রাল প্রসেসিং ক্ষমতা থাকবে। তাহলে ডাম টার্মিনালের কি আমার স্টোরেজ, প্রসেসিং কিচ্ছু থাকবে না। আর ইন্টেলিজেন্টে কি সীমিত পরিসরে আমার কি থাকবে, প্রসেসিং ক্ষমতা থাকবে। ঠিক আছে, এবার আমরা জানবো ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক সম্পর্কে। ক্লাসে এত কম স্টুডেন্ট, কারো কোনো প্রশ্নও নাই, সবাই এত চুপ, ইন্টারেস্ট পায় না আর পড়াইতে এখন এভাবে। তো এরপর আমরা যাব ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কে। ঠিক আছে, ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কে কি হবে, ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কে হচ্ছে আমার এইখানে আমার সেন্ট্রাল তো থাকবেই, এখানে আমার কি থাকবে, অনেকগুলা সেন্ট্রাল থাকবে। এটা সেন্ট্রাল 1 মনে করেন, এটা সেন্ট্রাল 2, এরা পরস্পরের সাথে কানেক্টেড থাকবে। এবার এরা আবার টার্মিনালের সাথে কি থাকবে, কানেক্টেড থাকবে। টার্মিনাল 1, টার্মিনাল 2, টার্মিনাল 3, এটা কি একটা টার্মিনাল, টার্মিনাল, টার্মিনাল। ঠিক আছে, ডিস্ট্রিবিউটেডে কি থাকবে, এই কম্পিউটার সেন্ট্রালের সাথে তো যুক্ত থাকবে, আবার এদেরও কি প্রসেসিং পাওয়ার থাকবে, এদেরও কি প্রসেসিং পাওয়ার থাকবে, এদেরও কি কিবোর্ড মাউস থাকবে। এবার এরা আবার পরস্পরের সাথে কি সংযুক্ত থাকতে পারবে, এরা আবার কি পরস্পরের সাথে কি থাকতে পারবে, সংযুক্ত থাকতে পারবে। তাহলে ডিস্ট্রিবিউটেডে কি হবে, এরা এই সেন্ট্রালের সাথে কি কানেক্টেড তো থাকবেই, পরস্পরের সাথেও কানেক্টেড থাকবে, আবার এদেরও কি স্টোরেজ, প্রসেসিং পাওয়ার সব থাকবে, এদেরও কি স্টোরেজ এবং প্রসেসিং পাওয়ার সব থাকবে। ঠিক আছে, আর হাইব্রিড কম্পিউটারটা কি হবে, সেন্ট্রাল, এই যে সেন্ট্রালাইজ যেটা পড়লাম, আর প্লাস ডিস্ট্রিবিউটেড, সেন্ট্রালাইজ প্লাস কি ডিস্ট্রিবিউটেড, এই দুইটা মিলে আমার কি হবে, হাইব্রিড নেটওয়ার্ক হবে। ঠিক আছে, এখানে হোস্ট নেটওয়ার্ক আমার যেমন সেন্ট্রাল কম্পিউটারে কিছু বৈশিষ্ট্য থাকবে যে সেন্ট্রাল থেকে কিছু কন্ট্রোল করা যায়, আবার এরা নিজেরাও কিছু ডিসিশন মেক করতে পারবে। এবং এটাই সবচেয়ে এখন কি সবচেয়ে বিখ্যাত নেটওয়ার্ক, এটাও কি এটা কি সবচেয়ে বিখ্যাত নেটওয়ার্ক। এখন আমরা ভৌগোলিক বিস্তৃতি অনুযায়ী আমরা কি কম্পিউটারের নেটওয়ার্কের প্রকারভেদ দেখব। আমি আপনাদের আজকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিব। ঠিক আছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিব, সবাই ওই লিঙ্কে যুক্ত হয়ে যাবেন। ওইখানে আমি হচ্ছে ক্লাসের যে রুটিন সব কিছু ওইখানে এরপর থেকে দিব আমি, কারণ অনেকে নাকি ইনফরমেশন পাচ্ছে না। সো এরপর আমরা কি ভৌগোলিক বিস্তৃতি অনুযায়ী, ঠিক আছে, সো ভৌগোলিক বিস্তৃতি অনুযায়ী কি একটা নেটওয়ার্ক কতটুকু জায়গায় বিস্তৃত আছে সেটার উপর বেস করে হচ্ছে কি আমার এই ভৌগোলিক বিস্তৃতি অনুযায়ী নেটওয়ার্কটা আমার কি করা হয়, ক্রিয়েট করা হয়। সো এখানে আমরা চারটা ভাগ আছে, কি কি আমি একটু ছোট করে লিখে ফেলি। ফার্স্ট এটা হচ্ছে প্যান, তারপর এটা হচ্ছে ল্যান, তারপর এটা হচ্ছে ম্যান, তারপর এটা হচ্ছে
ওয়ান। ঠিক আছে, সো আমরা একটা একটা করে এখন যাব, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। সরি, ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কে হচ্ছে আপনার প্রত্যেকটা কম্পিউটারের আলাদা করে প্রসেসিংয়ের ক্ষমতাও থাকবে। ঠিক আছে, কিন্তু এরা আবার সেন্টারের সাথে যুক্ত থাকবে। ঠিক আছে, আবার নিজেরাও কি কমিউনিকেট করতে পারবে। আর হাইব্রিডে কি থাকবে, হাইব্রিডে সেন্টার একটা কম্পিউটার যেমন কন্ট্রোল করতে পারবে, ঠিক আছে, সেরকমভাবে আমার হচ্ছে এরা পরস্পরের সাথেও কমিউনিকেট করতে পারবে। মানে সেন্ট্রালাইজড আর ডিস্ট্রিবিউটেড এই দুইটা মিলা হবে কি আমার হাইব্রিড নেটওয়ার্কটা। ঠিক আছে, তো PAN এটার ফুল ফর্ম কি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। মানে কি আমি আমার নিজের পার্সোনালে ব্যবহারের জন্য এটা কি ব্যবহার করি। ঠিক আছে, এটার পরিসীমা কতটুকু, এটা হচ্ছে যখন 10 থেকে 20 মিটারের মধ্যে আমার কি একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে, যেমন ব্লুটুথ। ঠিক আছে, সেটা হচ্ছে কি আমার পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটাতে কি কি প্রযুক্তি ব্যবহার করা হয়, এখানে ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করা হয়, ব্লুটুথ ব্যবহার করা হয়, জিগবি নামে একটা টেকনোলজি আছে, এদের ব্যবহার করা হয়। ঠিক আছে, এবং 802.802 এইটা যদি আমার IEEE স্ট্যান্ডার্ডে থাকে তাহলে সেটা তারবিহীন নেটওয়ার্ক বোঝায়। 802 থাকলে কি তারবিহীন নেটওয়ার্ক বোঝায়। মনে করেন আপনার বাসায় কি একটা ওয়াইফাই আছে, ঠিক আছে, সেই ওয়াইফাইয়ের সাথে কি আপনার মোবাইল আছে, আপনার প্রিন্টার আছে, আপনার ল্যাপটপ যুক্ত আছে, আপনার একটা স্পিকার যুক্ত আছে, এইটা কি একটা ল্যানের মধ্যে পড়বে। এটা কি একটা কিসের মধ্যে পড়বে, লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে পড়বে। এটা কিসের মধ্যে পড়বে, সরি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে পড়বে। এবার আমরা যাব হচ্ছে ল্যান সম্পর্কে। ঠিক আছে, সো ল্যানের ফুল ফর্ম কি, ল্যানের ফুল ফর্ম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যানের ফুল ফর্ম কি, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটা রেঞ্জ কতটুকু হয়, এটা রেঞ্জ হয় 1 কিলোমিটারের মধ্যে। 1 কিলোমিটারের মধ্যে অনেকগুলো ডিভাইসকে যদি আমি যুক্ত করতে চাই তাহলে আমরা কি করি, এটাকে আমরা কি বলি, ল্যান বলি। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে তোমার আপনার যদি ওয়্যারলেস হয়, এটা কি হয়, ওয়্যারলেস হয় অর্থাৎ তারবিহীন হয়, তখন এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ডাব্লিউ ল্যান। এটাকে কি বলি আমরা, ডাব্লিউ ল্যান। এবং সাধারণত দেখা যায় যে একটা বড় বিল্ডিং বা একটা ভার্সিটিতে আমরা কি ব্যবহার করি, ল্যান ব্যবহার করি। যে একটা ভার্সিটিতে অনেকগুলো কম্পিউটার যুক্ত আছে বা অনেকগুলো নেটওয়ার্ক যুক্ত আছে, এদের জন্য আমরা কি করি, ল্যান ইউজ করি। ঠিক আছে, সো ল্যানে কি হয়, আমার এখানে মনে করেন এখানে ইন্টারনেট কানেকশন এখান থেকে আসতেছে, এখানে আমার কি আসতেছে, একটা সুইচ আছে, এখানে একটা কি আছে, সুইচ আছে। এই সুইচের সাথে আমার সবগুলা কি হয়, ডিভাইস যুক্ত হয়। এটা ল্যাপটপ 1, এটা ডেস্কটপ 1, এখানে একটা মোবাইল, এখানে একটা ওয়াইফাই রাউটার, এরা সব কি এই ল্যানের মধ্যে যুক্ত হয়। ঠিক আছে, এরা কি সবগুলা কি ল্যানের মধ্যে যুক্ত হয়। ঠিক আছে, তো এই ল্যানকে আবার 2 ভাগে ভাগ করতে পারি আমরা। ল্যানকে আবার কয় ভাগে ভাগ করতে পারি, 2 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে আপনার ক্লায়েন্ট সার্ভার, নেটওয়ার্ক বা ক্লায়েন্ট বেসড নেটওয়ার্ক।
সো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বা ক্লায়েন্ট বেস নেটওয়ার্কে কি করা হয়, একটা কম্পিউটার থাকবে, একটা কি থাকবে, কম্পিউটার থাকবে। এই কম্পিউটারটাকে আমরা বলবো হচ্ছে ওয়ার্ক স্টেশন। এই কম্পিউটারটাকে আমরা কি বলবো, একটা কম্পিউটার থাকবে এখানে, এটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্ক স্টেশন। এটাকে কি বলবো আমরা, ওয়ার্ক স্টেশন। এটাকে আমরা কি বলবো, ওয়ার্ক স্টেশন। সরি 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 আমি ভুল বলছি। এই একটা কম্পিউটার থাকবে, এটাকে আমরা বলবো সার্ভার। একটা কম্পিউটার থাকবে, এটাকে আমরা বলবো হচ্ছে সার্ভার। ঠিক আছে, এই সার্ভারের সাথে আমার সব কম্পিউটার কি হবে, যুক্ত হবে। এই কম্পিউটার সার্ভারের সাথে কি আমার সব কম্পিউটার কি যুক্ত হবে। ঠিক আছে, আপনার আপনার আমরা বলি না আমাদের ভার্সিটির সার্ভার। সো এই ভার্সিটির সার্ভারে কি, ওই সার্ভারের সাথে কি আমার সব কম্পিউটার যুক্ত হয় এবং ভার্সিটির যত নিউজ আছে আমরা ওই সার্ভারটা থেকে পাই। ঠিক আছে, এটাকে আমরা বলি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বা ক্লায়েন্ট বেসড নেটওয়ার্ক। একটা কম্পিউটারকে কি আমরা সার্ভার হিসেবে ব্যবহার করি এবং ওই কম্পিউটারের সাথে কি একাধিক নেটওয়ার্ক যুক্ত থাকে। এটা সুবিধা কি, এই সুবিধাগুলো আপনারা লেখেন, এটা আপনার হোমওয়ার্ক, যে আমি যেগুলো সুবিধা অসুবিধা বলবো এগুলো আপনারা কি নোট ডাউন করবে। সুবিধা হচ্ছে এই যে যেহেতু একটা কম্পিউটারের সাথে যুক্ত আছে সেহেতু আমি কেন্দ্রীয়ভাবে কি সবগুলো কম্পিউটারকে কি নিয়ন্ত্রণ করতে পারি। আমি যদি চাই অন্য কম্পিউটারগুলোকে আমি ডিসেবল করে দিতে পারবো, অন্য কম্পিউটার আমি কি করতে পারবো, ডাটা দেওয়া বন্ধ করে দিতে পারবো। এবং ডাটার কি থাকে, নিরাপত্তা থাকে। কারণ কি সব ডাটা যেহেতু আমার কম্পিউটার সার্ভারে এসে যুক্ত হচ্ছে, সো আমি কি এইটাকে যদি আমি সেফ রাখি তাহলে কি আমার সব ডাটা কি সেফ থাকবে। এবং এই নেটওয়ার্কের সাথে যুক্ত করে আমি কি প্রিন্টার, স্ক্যানার এগুলা কি ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমি যদি এই কম্পিউটার সার্ভারে যদি আমার ডাটাটা পাঠিয়ে দিই, এটার সাথে যাই যুক্ত থাকবে আমি সেটা থেকে কি প্রিন্ট করতে পারবো বা স্ক্যান করতে পারবো। অসুবিধা কি, অসুবিধা হচ্ছে গিয়ে দেখেন অনেকগুলো কম্পিউটার কি একটা জায়গায় সংযুক্ত করতে হইতেছে, তো এটা কি একটা জটিল একটা ব্যবস্থাপনা তৈরি হয়ে যায়, এটা ম্যানেজ করা কি হয়ে যায়, জটিল হয়ে যায়। আর যেহেতু এই কম্পিউটার সার্ভারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কটা কি হয়ে যাবে, বিকল হয়ে যাবে। কারণ সবগুলা কি এটার সাথে যুক্ত, এটাকে যদি নষ্ট হয়ে যায় তাহলে কি এগুলা নিজেদের মধ্যে কি আর কমিউনিকেট করতে পারবে না। তাহলে তিনটা সুবিধা দুইটা অসুবিধা, এই তিনটা সুবিধা দুইটা অসুবিধা আপনাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, কাজ করার জন্য আরেকটা অসুবিধা আছে। আরেকটা অসুবিধা হচ্ছে যে এই সার্ভারটা থেকে কি আমি ইনফরমেশন পাচ্ছি না। অনেক সময় দেখা যায় যে কি বিসিএস এর যখন রেজাল্ট দেয়, হ্যাঁ পিএসসির সার্ভারে কি থাকে, আমার সব রেজাল্ট থাকে। সবাই যখন একসাথে রেজাল্টটা আনতে যায় তখন কি হয়ে যায়, আমার সার্ভারটা কি ব্রেক করে। ঠিক আছে, সার্ভারটা কি আমার ট্রাফিক ক্রিয়েট করে একটা, ঠিক আছে, ট্রাফিক জ্যাম ক্রিয়েট করে। সো যেহেতু একটা সেন্ট্রাল সার্ভার, সো এখানে যখন অনেক কম্পিউটার যখন যুক্ত হয় তখন কি একটা ট্রাফিক জ্যাম তৈরি হয়। ঠিক আছে, সো এটা আমার মাথায় রাখতে হবে। সুইচটা দিয়ে হচ্ছে আমার সবার সাথে আমার কি একটা আমি প্যান ক্রিয়েট করতেছি। মনে করেন আপনার বাসায় আপনি একটা ইন্টারনেট কানেকশনের সাথে আপনি আপনার রাউটার কানেক্ট করবেন, আপনার ডেস্কটপ কানেক্ট করবেন, আপনার মোবাইল কানেক্ট করবেন। সো আপনার রাউটারটা কি সুইচের মধ্যে দিতে হবে, আপনার ডেস্কটপটা কি সুইচের সাথে কানেক্ট করতে হবে। সুইচটা কি করবে, একটা একটা ইন্টারসেকশন পয়েন্ট ক্রিয়েট করবে। ঠিক আছে, সো এই তো সেন্ট্রাল নেটওয়ার্কে তাহলে বুঝতে পারছেন যে বেশি যদি আমার ট্রাফিক আসে তখন কি সার্ভার ডাউন খায়। আর আরেকটা হচ্ছে ল্যানের আরেকটা ভাগ হচ্ছে P2P বা পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। P2P বা পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, এইটাতে কি হয়, এখানে কোনো সেন্ট্রাল সার্ভার থাকে না। এখানে কি থাকে না, সেন্ট্রাল সার্ভার থাকে না। এটা প্রত্যেকটা কম্পিউটার নিজেরাই একজন একজনের সাথে কি থাকে, যুক্ত থাকে। যে কোনো কম্পিউটার কি পরস্পর নিজেরাই কি যুক্ত থাকে এবং নিজেরাই কি পরস্পরের মধ্যে কি যে কোনো তথ্য আদান প্রদান করতে পারে। যেমন আমরা যে টরেন্ট ইউজ করি, টরেন্টটা কি P2P সার্ভার, যে আরেকজনের কম্পিউটারে একটা ফাইল আছে সেটা আমি কি করতে পারি, ওই কম্পিউটার থেকে কি আমি ডিরেক্ট কি আমার কম্পিউটারে আনতে পারি। অর্থাৎ আমি যদি শেয়ার করে দিই সেটা আমার নিজের কাছে চলে আসবে, আমার সেন্ট্রাল কোনো আমার কি সার্ভারের দরকার হয় না। সো এটার সুবিধা কি, সুবিধা হচ্ছে গিয়ে দেখেন সেট আপ করা অনেক সহজ, পরস্পরের সাথে কানেকশন আমার করলেই হবে। নেটওয়ার্কের জন্য আমার কি কোনো অপারেটিং সিস্টেমের দরকার হয় না, কারণ যেহেতু আমাদের প্রত্যেকটা কম্পিউটারই কি একটা সার্ভার হিসাবে
কাজ করে, আমরা ইজিলি রিসোর্স ভাগাভাগি করতে পারি। 3 নম্বর সুবিধা কি, আমরা ইজিলি কি রিসোর্স ভাগাভাগি করতে পারি। 4 নম্বর সুবিধা, আমার সেন্ট্রাল কোনো সার্ভারের প্রয়োজন হয় না। আর সেন্ট্রাল কোনো যেহেতু সার্ভারের প্রয়োজন নেই, আমার কি রক্ষণাবেক্ষণেরও কি প্রয়োজন হয় না। অসুবিধা, একটা কম্পিউটারে যদি ভাইরাস থাকে অন্য সবগুলো কম্পিউটার কি আমার কি আক্রান্ত হবে, কারণ কি সেন্ট্রাল কোনো সার্ভার নাই যেটা কি আমার ডাটাটা ফিল্টার করতে পারবে। ঠিক আছে, আবার কেন্দ্রীয়ভাবে আমি নিয়ন্ত্রণ করতে পারতেছি না। কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ না করতে পারলে কি হয়, আমার একটা কি ক্যাওস ক্রিয়েট হয়, কারণ সবগুলো কম্পিউটারে কি নিজেরা মাতব্বরি করার ট্রাই করে। ঠিক আছে, এবং এই কানেকশন কি ক্রিয়েট করা কি কষ্টকর, কানেকশন ক্রিয়েট করা কি একাধিক নেটওয়ার্কের সাথে কানেকশন ক্রিয়েট করাও কি হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। সো এইটাই হচ্ছে কি আমার পিয়ার টু পিয়ারের কি সুবিধা অসুবিধা। আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে ক্লায়েন্ট বেস সার্ভার এবং পিয়ার টু পিয়ার সার্ভার সুবিধা এবং অসুবিধা নোট ডাউন করা, আমি যেটা বলে দিলাম। এরপর আমরা যাব হচ্ছে ম্যান। তো এরপর আমরা যাব হচ্ছে ম্যান। ম্যানের ফুল ফর্ম হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ম্যানের ফুল ফর্ম কি, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। একটা শহরের মধ্যে কিছু কম্পিউটার যখন ল্যান দিয়ে যুক্ত হয়, অনেকগুলা ল্যান যদি আবার যুক্ত হয়, দেখেন আপনার আপনার বাসায় একটা ওয়াইফাই আছে, ঠিক আছে, এখানে কি আপনার মোবাইল যুক্ত হচ্ছে, তারপর ব্লুটুথ যুক্ত হচ্ছে, এই সবগুলো আবার মিলে আপনার ওয়াইফাই এবং পাশের বাসার ওয়াইফাই, এই দুইটা মিলে আমার কি হচ্ছে, একটা ল্যান ক্রিয়েট হচ্ছে। এরকম দুইটা মিলে কি হচ্ছে, ল্যান ক্রিয়েট হচ্ছে। আর এরকম অনেকগুলা ল্যান মিলে আমার কি করি হচ্ছে, ম্যান তৈরি হচ্ছে। অনেকগুলা ল্যান কি মিলে কি হচ্ছে, ম্যান তৈরি হচ্ছে। ঠিক আছে, সো ম্যানের ক্ষেত্রে কি হয়, আমার ট্রান্সমিশন মিডিয়ামের জন্য মিডিয়াম হিসেবে টেলিফোন লাইন, মাইক্রোওয়েভ, ব্যবহার করা হয়। আমার কি ট্রান্সমিশন মিডিয়াম, আমি যে ট্রান্সমিট করব এই নেটওয়ার্কটা, এটা কি ব্যবহার করা হয়, টেলিফোন লাইন ব্যবহার করে। টেলিফোন লাইন কি একটা ম্যানের উদাহরণ, ডিশের লাইন কি একটা ম্যানের উদাহরণ। ঠিক আছে, তারপর মনে করেন যে এটিএম এটিএম যে আমরা বুথ ব্যবহার করি, এটাও কি একটা ম্যানের উদাহরণ। বা আমরা ব্যাংকের যে নেটওয়ার্ক, একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে যে টাটকা পাঠাচ্ছি, এই নেটওয়ার্কটা কি ম্যানের উদাহরণ। ঠিক আছে, তো এইটাই হচ্ছে কি আমার, এটার দূরত্ব কত, এটা দূরত্ব 10 কিলোমিটার পর্যন্ত হইতে পারে। 10 কিলোমিটার পর্যন্ত আমরা দূরত্বের মধ্যে কি আমরা ম্যান ব্যবহার করতে পারি। এরপর আমরা যাব হচ্ছে ওয়ান সম্পর্কে। ওয়ানের ফুল ফর্ম হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়ানের ফুল ফর্ম কি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্কে কি হয়, অনেকগুলা শহর একসাথে যুক্ত হয়। দেখেন ল্যানের অনেকগুলা প্যান মিলে কি হয়, ল্যান হয়, অনেকগুলো ল্যান মিলে কি হয়, ম্যান হয়। আর ম্যান অনেকগুলো শহর মিলে কি আমার ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান তৈরি হয়। যেমন এখানে কি ব্যবহার করা হয়, এখানে ব্যবহার করা হয় হচ্ছে টেলিফোন লাইন, স্যাটেলাইট, এদের সাহায্যে নেটওয়ার্কটা ক্রিয়েট করা হয়। দেখেন নেটওয়ার্ক মানে হচ্ছে তথ্য আদান প্রদানের জন্য আমরা যে একটা ব্যবস্থা তৈরি করি। ঠিক আছে, সো এই ওয়ানের কি, ওয়ানটা কি আমরা পাবলিক কমিউনিকেশন বলি, যে আমরা যে টিভিতে খবর দেখতেছি, এইটাও কি একটা ওয়ানের অংশ, যে একটা বাইরের বিদেশ থেকে একটা খবর কি আমার কাছে চলে আসছে, এটা কি ওয়ানের একটা অংশ। সো ওয়ানের আবার 3টা অংশ থাকে। ওয়ানের কয়টা অংশ থাকে, 3টা। একটা হচ্ছে আমার রাউটার,
একটা কি রাউটার, একটা হচ্ছে আমার ওয়ান কানেকশন, মানে আমার কানেকশন ক্রিয়েট করতে হবে, আর একটা হচ্ছে ওয়ান সিকিউরিটি। দেখেন আমার কাছে যে ডাটাটা আসতেছে এই ডাটাটার কিন্তু সিকিউরিটি দিতে হবে, নাহলে কি ডাটা ব্রিচ হবে এবং ভুল ডাটা আমার কাছে চলে আসতে পারে। এর ব্যাপ্তি কতটুকু? এর ব্যাপ্তি হচ্ছে 100 কিলোমিটার পর্যন্ত। এর ব্যাপ্তি কতটুকু? 100 কিলোমিটারের বেশি। উদাহরণ কি? ইন্টারনেট। ইন্টারনেট কি একটা ওয়ান, অনেক বড় একটা অংশ। কোনো কি প্রবলেম হচ্ছে? আমার ক্লাস কি বোঝা যাচ্ছে না, এরকম কিছু হলো? নাফিসা আপু একটু আমাকে জানান। ঠিক আছে, সো ইন্টারনেটের বা টেলিফোন কমিউনিকেশনটা কি আমার ওয়ানের মধ্যে পড়বে। ঠিক আছে, তো এইটাই ছিল আমার ভৌগোলিক বিস্তৃতি অনুযায়ী। ভৌগোলিক বিস্তৃতি অনুযায়ী কি আমার মোবাইল, আমার নেটওয়ার্ক। ঠিক আছে, এরপর আমরা যাব হচ্ছে নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে। এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক ফর বোথ রিটেন এবং প্রিলি। ঠিক আছে, সো এই জিনিসটা আমাদের খুব ভালো করে জানতে হবে। আমাকে 2টা মিনিট ব্রেক দেন, আমি একটু পানি খেয়ে আসি ভাই। আমি খাইতেও পারি না, তখন কারেন্ট চলে গেছে, মাইক্রোওভেনে যে গরম করবো ওইটাও করতে পারি না। আমি একটু পানি খেয়ে আসি, হ্যাঁ আমাকে একটু টাইমটা দেন।
আচ্ছা, শুরু করে দিই। আচ্ছা, তো আমরা এখন জানবো হচ্ছে নেটওয়ার্ক টোপোলজি সম্পর্কে। কি সম্পর্কে? নেটওয়ার্ক টোপোলজি। সো নেটওয়ার্ক টোপোলজি বলতে কি বোঝায়? নেটওয়ার্ক টোপোলজি বলতে বোঝায় যে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার অথবা একটা কম্পিউটারের সাথে অন্য যেসব ডিভাইস আমি যুক্ত করবো, যেমন প্রিন্টার, স্ক্যানার, মাউস, এভাবে কিভাবে যুক্ত করব, এটার সংগঠনটাই হচ্ছে নেটওয়ার্ক টোপোলজি। তো এখানে একটা আমার টার্ম জানতে হবে, সেটা হচ্ছে নোড। নোড কি? যে পয়েন্টে আমি আমার কম্পিউটারের সাথে অন্যান্য বা নেটওয়ার্কের সাথে অন্যান্য ডিভাইস আমি যুক্ত করব, সেই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে নোড। মানে যে দুইটা তার কানেক্ট হওয়ার যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা কি বলবো? নোড বলবো। সো আমরা নেটওয়ার্ক টোপোলজি 6 ধরনের হয়: স্টার, রিং, বাস, ট্রি, মেশ, হাইব্রিড। স্টার, ট্রি, বাস, রিং, মেশ, স্টার, রিং, বাস, ট্রি, মেশ, হাইব্রিড। সো আমরা এখন একটা একটা করে আমরা সবগুলো সম্পর্কে জানবো। ঠিক আছে, আমরা একটু বারবার মুছতে খুব কষ্ট লাগে, আমি যেন একবারে লিখি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফার্স্টে আমরা জানবো স্টার টোপোলজি সম্পর্কে। এটা রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং প্রিলিতেও এখান থেকে কোশ্চেন আসে যে কি কোন স্টার নেটওয়ার্কে অথবা হাইব্রিড নেটওয়ার্কে কি করা হয়। আমারও আসলে সত্যি কথা, আমারও খুব কষ্ট হচ্ছে ক্লাস নিতে, কারণ আমার হচ্ছে এই টাইমটাতে আমার কারেন্ট থাকে না, সন্ধ্যার পর আমার কারেন্ট থাকে, সন্ধ্যার পর আমার কারেন্ট থাকে না। সো আমি 7:30 থেকে যে আমি ক্লাসটা নিব, ওইটা আমার পক্ষে সম্ভব হয় না। আবার 9টার দিকে শ্রাবণ ভাইয়ের ক্লাস থাকে, 10:30টার পরে দেখা যায় অনেক বেশি লেট হয়ে যায়। ঠিক আছে, তো স্টার নেটওয়ার্কটা কি হয়? স্টারের মতো হয়। এখানে একটা থাকে, একটা সেন্ট্রাল একটা কি থাকে, সুইচ থাকে। এখানে কি থাকে? একটা সুইচ থাকে। এই সুইচের সাথে আমার কি থাকে? প্রত্যেকটা ডিভাইস কি সংযুক্ত থাকে, একটা স্টারের মতো হয়। ঠিক আছে, সো একটা সুইচ বা হাবের সাহায্যে কি এরা প্রত্যেকে এটার সাথে সংযুক্ত হয়, এই সুইচ বা হাবের সাথে সংযুক্ত হয়। ঠিক আছে, এখানে এবং তথ্য আদান প্রদান করে। মানে এই কম্পিউটারটা এখান থেকে আগে সুইচ বা হাবে তথ্যটা পাঠাবে, সেখান থেকে কি আবার এই কম্পিউটারে যদি আমার কম্পিউটার 1 থেকে কম্পিউটার 2-তে যদি আমার তথ্য পাঠাতে হয়, এই থ্রুতে আমার আসতে হবে। এরা কি ডিরেক্ট আমার কি নিজেদের মধ্যে কোনো সম্পর্ক স্থাপন করতে পারবে না। ঠিক আছে, সুবিধা কি? সুবিধা হচ্ছে এই মনে করেন এই কম্পিউটার এখানে একটা আছে, এই কম্পিউটারটা যদি কোনো প্রবলেম হয়, বাকি কম্পিউটারে কোনো প্রবলেম হবে না। জাস্ট আমি এই কম্পিউটারটাকে এখান থেকে সরাই দিব, বাকিরা কি নিজেদের মধ্যে সুন্দর মতো কি কমিউনিকেট কি করতে পারবে। ঠিক আছে, সো আবার এটা একটা সুবিধা। 1 নম্বর সুবিধা কি? আমার কম্পিউটারের যদি যে কোনো একটা কম্পিউটারের সমস্যা হলে কি অন্য কম্পিউটারগুলোর কি নেটওয়ার্কিং এ কোনো প্রবলেম হবে না। 2 নম্বর সুবিধা, হাব বা সুইচ ছাড়া, এই যে এই সেন্ট্রাল অংশটুকু ছাড়া যদি অন্য কোনো অংশে আমার প্রবলেম হয়, তাহলে আমার নেটওয়ার্কটা কি সচল থাকবে। মনে করেন আমার এইখানে এই তারটায় আমার সমস্যা তৈরি হইলো, তাহলে আমার কি কম্পিউটারটা কি ঠিক থাকবে, কারণ কি আমার সবকিছু কন্ট্রোল করতেছি কি এই সুইচ বা হাবটা। আরেকটা সুবিধা কি, আমি চাইলেই এখানে আমার যদি আরেকটা কম্পিউটার আমি কি করতে পারবো, যুক্ত করতে পারবো। আমি চাইলেই কি নতুন কম্পিউটার বা ডিভাইস কি এর সাথে আমি কি কানেক্ট করতে পারবো। এবং এই সেন্ট্রালে যেহেতু সবকিছু কানেক্টেড, তো আমি এই সেন্ট্রালটাকে কন্ট্রোল করার মাধ্যমে আমি কি করতে পারবো, কম্পিউটারটা অন্য সব কম্পিউটারে কি ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে আমার 4টা সুবিধা। তো আপনাদের কাজ হচ্ছে, আমি যে এই যে একটু আগে যে সুবিধাগুলো বললাম, এই যে ক্লায়েন্ট সার্ভার এবং পিয়ার টু পিয়ার, এবং এই যে এখন যেগুলো বলবো এগুলোর সুবিধা অসুবিধা আমাকে খাতায় লিখে দেখাবেন। অসুবিধা কি? অসুবিধা হচ্ছে এই সুইচটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে পুরো নেটওয়ার্কটাই কি নষ্ট হয়ে যায়। কারণ কি এটা তখন খালি হয়ে যায়, আমি কি ডাটা একজন আরেকজনকে পাঠাতে পারবো না। আবার দেখেন, প্রত্যেকটা কানেক্ট করার জন্য কি আমার তারের প্রয়োজন, সো আমার কি প্রচুর তারের প্রয়োজন হয়। তাহলে আমার অসুবিধা কি? অসুবিধা হচ্ছে আমার সেন্টার যদি আমার নষ্ট হয়ে যায়, তাহলে কি আমার পুরা নেটওয়ার্কটাই নষ্ট হয়ে যায়। কিন্তু আর কি প্রচুর কেবল ব্যবহার করতে হয়, আমার কি করা লাগে? প্রচুর কি কেবল ব্যবহার করা লাগে। এখন আমরা জানবো হচ্ছে
রিং টপোলজি সম্পর্কে। কি কি সম্পর্কে? রিং টপোলজি। রিং টপোলজিতে এরকম করে পরস্পরের সাথে কি রিং এর মতো করে কানেক্টেড থাকে, পরস্পরের সাথে কি রিং এর মতো করে কম্পিউটারগুলা কি কানেক্টেড থাকে, যে এলা প্রত্যেকে কি এগুলা কি একটা কম্পিউটারের সাথে দুইটা কম্পিউটার যুক্ত থাকে। এখানে কম্পিউটার 1 আছে, এই কম্পিউটার 1 কম্পিউটার 2 আর কম্পিউটার 3 এর সাথে যুক্ত থাকবে, ঠিক আছে? একটা কম্পিউটারের সাথে কি অন্য কম্পিউটার যুক্ত থাকে, ঠিক আছে? সো আমার মনে করেন কম্পিউটার 1 এই কম্পিউটার 4 কে একটা ডাটা পাঠাবে, তাহলে ডাটাটা কি করবে? ফার্স্টে কম্পিউটার 2 তে যাবে, কম্পিউটার 2 থেকে কি এই কম্পিউটার 4 এ আসবে, এই কম্পিউটার কি 4 এ আসবে। সো আমার ডাটা কি একটা পথে সবসময় কি ঘুরপাক করতে থাকবে, একই দিকে কি এক মুখে চক্রাকারে কি সবসময় ঘুরতে থাকবে। এবং এই নোডে সংযুক্ত এগুলা কি নোড না একটা, এই নোডে সংযুক্ত প্রত্যেকটা কম্পিউটার কি এই ডাটাটার কি পাবে? অ্যাক্সেস পাবে। প্রত্যেকটা কম্পিউটার কি ডাটাটার অ্যাক্সেস পাবে। নোডে সংযুক্ত কি আমার প্রত্যেকটা কম্পিউটার কি ডাটাটা অ্যাক্সেস পাবে। তো আমার এখানে সুবিধা কি দেখেন, সুবিধা হচ্ছে যেহেতু রিং এর সাথে এই রিং এর মধ্যে প্রত্যেকটা কি কম্পিউটার যুক্ত, তাহলে আমার কি কোনো কম্পিউটারকে আধিপত্য বিস্তার করতে পারবে না, কোনো কম্পিউটার কি করতে পারবে না? আধিপত্য ডাটা নিয়ে বিস্তার করতে পারবে না। কারণ কি ডাটা সবাই এখানে পাবে, ডাটা কি এখানে সবাই সমানভাবে পাবে, ঠিক আছে? এবং যদি আমার এটা হচ্ছে আমার 1 নাম্বার সুবিধা, যে আমার কেউ ডাটার কি কম্পিউটার কি আধিপত্য বিস্তার করতে পারবে না, এটা লিখে রাখবেন। 2 নাম্বার হচ্ছে নেটওয়ার্কে আমি যতই কম্পিউটার বাড়াই না কেন নেটওয়ার্কের দক্ষতা হ্রাস পাবে না। আমি এখানে যতই কম্পিউটার বাড়াই না কেন কম্পিউটারের আমার কি কোনো নেটওয়ার্কের দক্ষতা কি হ্রাস পাবে না। এবং দেখেন এটা কি প্রত্যেকে নিজেদের মধ্যে সংযুক্ত, তো তাহলে কি আমার কোনো সেন্ট্রাল কি সার্ভারের প্রয়োজন হয় না। এখানে কিন্তু আমার একটা সেন্ট্রাল সার্ভারের প্রয়োজন হয়েছিল, এখানে কি আমার কোনো সেন্ট্রাল সার্ভারের প্রয়োজন হয় না। তাহলে আমার এই 3টা হচ্ছে আমার সুবিধা। অসুবিধা কি? অসুবিধা হচ্ছে এখান থেকে যদি একটা কম্পিউটার আমার নষ্ট হয়ে যায় তাহলে দেখেন ডাটাটার কি প্রবাহিত হইতে পারবে না, তাহলে কি আমার পুরো নেটওয়ার্কটা বিকল হয়ে যাবে, ঠিক আছে? এবং তাহলে আমার প্রথম অসুবিধা কি, একটা কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্কটা কি হয়ে যাবে? বিকল হয়ে যাবে। এবং আরেকটা সমস্যা কি, এই দেখেন এখানে নেটওয়ার্কে যদি কোনো সমস্যা হয় আমি বলতে পারবো না যে কোন কম্পিউটার থেকে এই সমস্যাটা তৈরি হয়েছে, ঠিক আছে? সো আমার কি নেটওয়ার্কে যে যদি কোনো সমস্যা হয় এটা নিরূপণ করাও কি কষ্টকর হয়ে যায়, ঠিক আছে? আবার কোনো একটা কম্পিউটার যদি আমি এখান থেকে সরায় ফেলি, আমি চিন্তা করলাম যে কম্পিউটার 4কে আমি এখান থেকে সরায় ফেলবো, তখন আমার কি করতে হবে? পুরো নেটওয়ার্কটাকে আমার আবার কনফিগার করা লাগবে। এবং কি এই না হলে কি হবে, কম্পিউটারটা পুরো নেটওয়ার্কটা কি বিকল হয়ে যাবে। তাহলে আমার অসুবিধা কি কি, একটা কম্পিউটার বিকল হলে পুরো কম্পিউটার বিকল, নেটওয়ার্ক বিকল হয়ে যাবে, নেটওয়ার্কের সমস্যাটাকে আমি নিরূপণ করা কষ্টকর হবে। এবং কি কোন কম্পিউটার সরিয়ে ফেললে বা যোগ করলে আমার কি করতে হবে? আমার পুরো নেটওয়ার্কটাকে কি করতে হবে? আবার কনফিগার করতে হবে, না হলে আমার কি হবে? না হলে আমার নেটওয়ার্কটা কি আমার বিকল হয়ে যাবে। এবার আমরা যাব হচ্ছে বাস নেটওয়ার্ক, বাস টোপোলজি। এরপর আমরা কিসে যাব? বাস টোপোলজিতে যাব, ঠিক আছে? সো বাস টোপোলজিতে কি হয়? বাস টোপোলজিতে হচ্ছে এরকম হয়, দেখেন এরকম একটা লাইন থাকে, একটা পথ থাকে, এই পথের সাথে আমার কি কম্পিউটারগুলো কি হয়? যুক্ত থাকে। কম্পিউটারগুলো আমার কি থাকে? যুক্ত থাকে। এই পথের সাথে আমার কি প্রত্যেকটা কম্পিউটার যুক্ত থাকে, ঠিক আছে? এই সংযোগ লাইনটাকে আমরা বলি কি? বাস বলি। পুরো সংযোগ লাইনটাকে আমরা কি বলি? বাস বলি। এবং এই বাসটা ব্যবহার করে আমার কি একটা কম্পিউটার কি আরেকটা কম্পিউটার ডাটা পাঠায়, যে এখানে একটা কম্পিউটার 1 আছে, এখানে কম্পিউটার মনে করেন এখানে কম্পিউটার 3 আছে। সো ওর যদি আমার ডাটা পাঠাইতে হয় ও ফার্স্টে বাসে ডাটা পাঠাবে, এই বাসটা কি করবে? তাকে এই ডাটাটাকে কি করবে? কম্পিউটার 3তে পাঠিয়ে দিবে। সো আমার কি এইটাকে আমরা কি বলি? বাস টোপোলজি। কারণ কি এখানে একটা পথ থাকে, একটা হাইওয়ের মতো, ঠিক আছে? এখানে অনেকগুলো গলি আছে, আপনি এই গলি থেকে এই গলিতে যাইতে হলে আপনার আগে কি এই হাইওয়েতে আসতে হবে, তারপর কি এই গলিতে আসতে হবে, এই গলি থেকে এই গলিতে যাইতে হলেও কি
আগে এই রোডে আসতে হবে এবং কি তারপর কি এই রোডে গলিতে আসতে হবে। সো আমার কি এই বাসটা ব্যবহার করতে হবে। সো যখন আমার এখান থেকে একটা ডাটা পাঠানো হয় তখন সে কি এই বাসটা কি করে, আগে দেখে যে কোন কম্পিউটারে কি আমার ডাটাটা পাঠানো হয়েছে। যদি দেখে যে কম্পিউটার 3-কে পাঠানো হয়েছে তখন সে কি কম্পিউটার 3-তে ডাটাটা পাঠিয়ে দেয়, অন্য কোনো কম্পিউটারে কি পাঠায় না। সুবিধাগুলো বলবো এখন, আমরা নোট ডাউন করবেন, ঠিক আছে। সুবিধা হচ্ছে এখানে যদি একটা কম্পিউটার বিকল হয় জাস্ট ওকে সরায় দিলেই হবে, আমার কোনো সমস্যা নাই। আমার অন্য কোনো কম্পিউটার কি এফেক্টেড হবে না, কারণ কি আমার এখানে কি এখানে এইটা কি আমার জাস্ট বাস থেকে আমি সরাই দিছি। সো আমার সমস্যা নেই, আমার বাস তো ইনট্যাক্ট আছে। আমার বাস যদি ইনট্যাক্ট থাকে আমার নেটওয়ার্কের কোনো সমস্যা লাগে না। আর আরেকটা সুবিধা কি, কেবল কম। দেখেন এই বাসের কেবলটুকু নিলেই হবে, এর সাথে জাস্ট আমার কানেক্ট করে দিলেই হবে। সো আমার কি এক্সট্রা কেবলের প্রয়োজন লাগে না। সো এক্সট্রা কেবলের যেহেতু প্রয়োজন নাই সেহেতু কি আমার বিদ্যুৎ খরচও কি কম, ঠিক আছে। এবং এই বাসটাকে অনেক সহজে ক্রিয়েট করা যায়। আমার বাস বড় করতে হইলে এখানে আমি কানেক্টর দিয়ে আরেকটা বাস যুক্ত করে দিলেই কি আমার নেটওয়ার্কটা কি হয়ে যাবে, বাস হয়ে যাবে। এবং বাস থেকে কোনো একটা নেটওয়ার্ক ডিভাইস সরাইলে আমার কি হবে না, নেটওয়ার্কটা আমার কি হয়ে যাবে না, অচল হয়ে যাবে না, ঠিক আছে। এখন আমরা জানবো অসুবিধা সম্পর্কে। অসুবিধা হচ্ছে যদি বেশি নেটওয়ার্ক ডিভাইস যুক্ত হয়, এখানে অনেক নেটওয়ার্ক ডিভাইস যুক্ত হয় এবং বাসটা যদি কি হয় ছোট হয় তখন কি এখানে একটা ডাটার কি জ্যাম তৈরি হবে, ঠিক আছে। এখানে একটা বড় রাস্তা আছে, এখানে অনেক মানুষ আছে, এখানে অনেক মানুষ আছে। সো যখন তারা সবাই কাজে যাবে তখন কি রোডে কি একটা জ্যাম লেগে যাবে না। তো সবাই যখন তথ্য পাঠাবে একসাথে তখন কি বাসটায় কি হবে, আমার কি একটা ট্রাফিক ক্রিয়েট হবে এবং ডাটা ট্রান্সমিশন কি তখন ব্যাহত হবে, আমার ডাটা ট্রান্সমিশনও কি ব্যাহত হবে। এবং দুইটা নোড যদি আমার এবং আরেকটা সমস্যা হচ্ছে বাসে যদি প্রবলেম হয় তাহলে আমার কি পুরো নেটওয়ার্কটা কি হয়ে যাবে, অচল হয়ে যাবে। আমার এই হাইওয়েতে যদি কোনো প্রবলেম হয় তাহলে এই পুরা রোডটাই কি আমার পুরো সিস্টেমটাই কি আমার ব্লক হয়ে যাবে। এবং কার জন্য এই সিস্টেমটা ব্লক হয়েছে এটাও কি আমি নিরূপণ করতে পারবো না। তার মানে কি আমার সমস্যা নিরূপণ করাও কি আমার কষ্টকর হয়ে যায়, আমার সমস্যা নিরূপণ করাও কি কষ্টকর হয়ে যায়। সো এটা হচ্ছে কি আমার সুবিধা অসুবিধা। আপনাদের কাজ হচ্ছে এই সুবিধা অসুবিধাগুলো আপনারা লেখে আমাকে হোমওয়ার্ক হিসেবে দেখাবেন, এই জন্য আমি আলাদা করে সুবিধা অসুবিধা লিখছি না, ঠিক আছে। তাহলে এখন আমরা যাব হচ্ছে মেশ নেটওয়ার্কে। মেশ নেটওয়ার্কে কি হয়, মেশ নেটওয়ার্কে প্রত্যেকটা কম্পিউটার একে অপরের সাথে যুক্ত থাকে। এইভাবে প্রত্যেকটা কম্পিউটার কি প্রত্যেকটা ডিভাইস কি একে অপরের সাথে কি থাকে, সংযুক্ত থাকে, ঠিক আছে। তো এখানে যদি আমার এন সংখ্যক নোড থাকে, এগুলো কি নোড না, প্রত্যেকটা এন সংখ্যক নোড থাকে, তাহলে আমার n-1 সংখ্যক সংযোগের প্রয়োজন হয়। আমার কি n-1 সংখ্যক সংযোগের প্রয়োজন হয়, ঠিক আছে। এবং n-1 সংখ্যক সংযোগের প্রয়োজন হয় যদি পরস্পরের সাথে সংযুক্ত করতে চাই। এবং মোট তারের সংখ্যা হয় কত, n×n-1 ডিভাইডেড বাই 2। অর্থাৎ আমার যদি 10টা নোড থাকে, 10টা যদি আমার কি থাকে সংযোগ থাকে, তাহলে 10×9/2 মানে 45টা আমার কি তারের প্রয়োজন হয়। এরকম 45টা কি হবে আমার তারের প্রয়োজন হবে, 45টা কি হবে তারের প্রয়োজন হবে। এবং যেহেতু সরাসরি সংযোগ করতেছে সেহেতু কি এদের গতিও কি অত্যন্ত বেশি হয়, এদের গতিও কি অত্যন্ত বেশি হয়। যেই সব জায়গায় আমার গতি দরকার কিন্তু ব্যয় নিয়ে আমার চিন্তা নাই, কারণ কি আমার তার অনেক বেশি প্রয়োজন হচ্ছে কিন্তু তাহলে কি ব্যয় বাড়বে, কিন্তু আমার দরকার গতি, তখন আমি কি মেশ টপোলজি ব্যবহার করব। তো সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে অত্যন্ত দ্রুত গতিতে, যেহেতু সরাসরি কানেকশন ক্রিয়েট হয় সেহেতু কি অত্যন্ত দ্রুত গতিতে কি আমরা কি তথ্য আদান প্রদান করতে পারবো। কোনো একটা কম্পিউটার সমস্যা হইলে আমার কি আমি কম্পিউটার সরাই নিতে পারবো, আমার কি জাস্ট এই কম্পিউটারের সাথে যে কানেকশনগুলো ছিল সেগুলো আমার নষ্ট হয়ে যাবে, কিন্তু নেটওয়ার্ক কি সমস্যা হবে না। এবং অবকাঠামো কি অনেক শক্তিশালী হয়, অবকাঠামো কি শক্তিশালী হয়। সমস্যা হচ্ছে এই যে কানেকশনটা ক্রিয়েট করা, একজন আরেকজনের সাথে কানেকশন ক্রিয়েট করা, কনফিগার করা, ইনস্টলেশন করা, এটা কি অনেক জটিল। সো এটা আমার কি হয়ে যায়, কষ্ট হয়ে যায়। এবং লাইন এবং কেবল কি অনেক বেশি থাকে বলে আমার কি খরচও অত্যন্ত বেশি হয়।
এবার আমরা জানবো হচ্ছে ট্রি নেটওয়ার্ক সম্পর্কে। ঠিক আছে, সো ট্রি নেটওয়ার্কে হচ্ছে ট্রি নেটওয়ার্কে হচ্ছে একটা হায়ারার্কি একটা মেনটেন করতে হয়। ঠিক আছে, এখানে একটা সার্ভার থাকে। ঠিক আছে, এই সার্ভারের সাথে আবার মনে করেন দুইটা সার্ভার যুক্ত, দুইটা কম্পিউটার যুক্ত বা নোড যুক্ত, এর সাথে আবার দুইটা নোড যুক্ত মনে করেন, এর সাথে আবার তিনটা নোড যুক্ত। সো আমার কি একটা হায়ারার্কি মেনটেন হয়। ঠিক আছে, একটা রুট নোড থাকে, এটাকে আমরা কি বলি? রুট নোড। রুট নোড, এই রুট নোডের সাথে আমার কি থাকে? অন্যান্য কম্পিউটারগুলো কি যুক্ত থাকে এবং প্রত্যেকটার কি হায়ারার্কি অনুযায়ী কি আমার সুইচ বা হাবের সাহায্যে কি এরা সংযুক্ত থাকে। দেখেন এখানে কি সুইচ বা হাবের সাহায্যে আমার কি সংযুক্ত, এইসব জায়গায় কি আমরা সুইচ বা হাব ব্যবহার করত। 4 নাম্বার কোনটা ছিল? 4 নাম্বার ছিল মেশ টপোলজি। দেখেন মেশ টপোলজিতে হচ্ছে প্রত্যেকটা কম্পিউটার নিজেদের মধ্যে সংযুক্ত থাকতে পারবে। ঠিক আছে, এরকম মনে করেন এখানে তিনটা কম্পিউটার আছে, এরা প্রত্যেকের সাথে সংযুক্ত থাকবে সামহাও এনিহাও। ঠিক আছে, এরা প্রত্যেকের সাথে কি সংযুক্ত থাকবে, সবাই সবার সাথে সংযুক্ত থাকবে, এরা প্রত্যেকের সাথে কি থাকবে? সংযুক্ত থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার মেশ নেট টপোলজি। ওকে, এটা হচ্ছে 4 নাম্বারটা। সো এখানে কি আমার এটাকে আমরা এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা হায়ারার্কিয়াল নেটওয়ার্কও বলি। কি বলি? হায়ারার্কিয়াল নেটওয়ার্ক। এটাকে আমরা কি বলি? হায়ারার্কিয়াল নেটওয়ার্ক বলি। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? হায়ারার্কিয়াল নেটওয়ার্ক। ওকে, কি হয়? এখানে একটা হায়ারার্কি থাকে, এটা একটা মেইন সার্ভার থাকে। সো মেইন সার্ভার থেকে আমার ডাটাগুলা আমার সবসময় কি নিচের দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, আমার মনে করেন যে এই দুইটা কম্পিউটার, এই দুইটা কম্পিউটার সবসময় এই কম্পিউটারের সাথে, এই দুইটা কম্পিউটার কি এই কম্পিউটার থেকে ডাটা নিতে পারবে, কিন্তু এই কম্পিউটার ডিরেক্ট এই কম্পিউটার থেকে কি ডাটা নিতে পারবে না। বা এই তিনটা কম্পিউটার কি এই কম্পিউটার থেকে কি করতে পারবে? ডাটা নিতে পারবে বা ডাটা আদান প্রদান করতে পারবে, কিন্তু এই কম্পিউটারের সাথে কি করতে পারবে না? ডাটা আদান প্রদান করতে পারবে না। যদি এই কম্পিউটার থেকে ডাটা আদান প্রদান করতে হয়, আগে এই কম্পিউটারটা থেকে কি এই কম্পিউটার ডাটা আসতে হবে, তারপর সে কি করতে পারবে? এখান থেকে ডাটা নিতে পারবে। সো এখানে একটা হায়ারার্কি মেনটেন হয়, মানে ঘোড়া ডিঙ্গা ঘাস খাইতে পারবো না। আমার এখানে কি একজন বস থাকবে, বসের নিচে আরেকজন থাকবে, ম্যানেজার থাকবে, ম্যানেজারের নিচে এমপ্লয়ি থাকবে। আমার রিপোর্ট করতে হবে কি এমপ্লয়ির কি ম্যানেজারকে রিপোর্ট করতে হবে, ম্যানেজার করতে পারবে সিইও কে ডিরেক্ট, এমপ্লয়ি কখনো কি সিইওর সাথে কি ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারবে না। তো এটার সুবিধা কি? সুবিধা হচ্ছে আমার আমার যেহেতু এটা কি নতুন ব্রাঞ্চ তৈরি করলে কি নেটওয়ার্ক তৈরি হয়। সো আমার কি নেটওয়ার্ক নতুন ব্রাঞ্চ বা নেটওয়ার্কটার সম্প্রসারণ কি অনেক সহজ। আমি চাইলে এখানে আরেকটা কম্পিউটার যুক্ত করে দিতে পারবো, চাইলে এখানে কি আমি আরেকটা কম্পিউটার যুক্ত করতে পারবো। বড় বড় অফিসগুলোতে আমার কি এই সিস্টেমটা আমার থাকে, যেখানে আমার কি হায়ারার্কি মেনটেন করা লাগে, যে আমার ডাটার যেহেতু একটা কনফিডেন্সিয়ালি মেনটেন করতে হয়, যে সবাই সব ডাটা পাবে না, তখন আমার কি আমরা ট্রি নেটওয়ার্ক আমরা কি ব্যবহার করি। ঠিক আছে, সো নতুন সংযোগ যদি আমি দেই বা কোনো সংযোগ যদি বাদ দেই, তাহলে কি আমার পুরো নেটওয়ার্কের সমস্যা হবে না। মনে করেন আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে এইটুকু পুরাটা বাদ হয়ে যাবে, কিন্তু এইটুকু কিন্তু আমার ঠিকই কি থাকবে, আমার আগের মতো কাজ করতে পারবে। ঠিক আছে, আর এই রুট নেটওয়ার্কটা যদি আমার প্রবলেম হয়, রুট নেটওয়ার্কটা প্রবলেম হলে পুরো নেটওয়ার্কটা কি বিকল হয়ে যাবে। কিন্তু রুট নেটওয়ার্ক বাদে অন্য কোনো কম্পিউটার বা ডিভাইসে যদি প্রবলেম হয়, তাহলে কি নেটওয়ার্ক অচল হবে না। অসুবিধা হচ্ছে রুট নেটওয়ার্কে যদি প্রবলেম হয়, তাহলে আমার কি পুরো নেটওয়ার্কটা কি হয়ে যাবে, অচল হয়ে যাবে। এবং এটা কি একটু জটিল, অন্যান্য নেটওয়ার্কের তুলনায় কি জটিল, কারণ আমার কি একটা হায়ারার্কি মেনটেন করতে হয়, আমি কোন লেভেলে যুক্ত করব এটা আমার জানতে হবে। ঠিক আছে, এবং এটা বাস্তবায়ন ব্যয় অনেক কি বেশি, এটা বাস্তবায়ন ব্যয় কি অনেক বেশি।
সো জিনিসটা এরকম হয় আর কি, এরকম করে আমার নেটওয়ার্কটা ক্রিয়েট হয়। ঠিক আছে, এখন আমরা জানবো হচ্ছে, আমরা এখন জানবো হাইব্রিড টোপোলজি সম্পর্কে। 6 নাম্বার লাস্ট। হাইব্রিড টোপোলজিতে কি হয়, বাস, রিং, মেশ, ট্রি সব একসাথে মিলে আমার কি করা যায়, কি করা হয়, একটা নেটওয়ার্ক তৈরি করা হয়। সব নেটওয়ার্ক একসাথে মিলে আমার কি করা হয়, একটা হাইব্রিড নেটওয়ার্ক তৈরি করা হয়। যেমন মনে করেন যে এইখানে আমার আছে হচ্ছে গিয়া মেশ, আবার এইখানে যে আমার মনে করেন আছে ট্রি, আবার এখানে যে আমার মনে করেন আছে বাস, মানে সবগুলা মিলে আমি কি একটা নেটওয়ার্ক তৈরি করব। ঠিক আছে, এখানে যে আমি একটা আবার স্টার পাইলাম, এখানে যে কি আমি একটা স্টার পাইলাম। সো সবগুলা মিলিয়ে কি, সব আমি এতক্ষণ আগে যে 5টা আমি করলাম সেই সবগুলা মিলিয়ে আমার কি করা হয়, হাইব্রিড নেটওয়ার্কটা তৈরি করা হয়। এর সুবিধা কি, সুবিধা হচ্ছে অনেক ইজিলি আমার সম্প্রসারণ করা যায়, আমি চাইলেই কি নেটওয়ার্কটা সম্প্রসারণ করতে পারবো। আরেকটা সুবিধা কি, আমি চাইলেই এই নেটওয়ার্কের যে কোনো একটা সমস্যা কি করতে পারবো, আমি নিরূপণ করতে পারবো। আমি যে কোনো একটা প্রবলেম হইলে আমি বুঝবো যে কোনটার জন্য প্রবলেম হয়েছে। ঠিক আছে, এবং কোনো নোড যদি অচল হয়ে যায় তাহলে নেটওয়ার্ক কি আমার আংশিকভাবে কাজ করবে। আমার এই নোডটা অচল হয়ে গেল, আমার বাকি অংশটুকু কি আমার ঠিকমতো কাজ করবে। আর এটা অসুবিধা কি, এটা অসুবিধা হচ্ছে আগের যেগুলার আমি প্রবলেম বললাম, আগের যে 5টার প্রবলেম, সেই 5টার প্রবলেমই হচ্ছে আপনার আপনার এইটার অসুবিধা। ঠিক আছে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনাদের কাজ হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক এবং নেটওয়ার্ক টোপোলজির সুবিধা অসুবিধা আমাকে নোট করে দেখাবেন। আমি গতকালকের হোমওয়ার্ক পাই নাই। ঠিক আছে, সো গতকালকের নোট আপনাদের কাজ হচ্ছে, আমি গতকালকের ক্লাসে যে অ্যাক্রোনিমগুলো দিছিলাম, যে এজ, জিপিএস, এফডিএমএ, টিডিএমএ, এই সবগুলার ফুল ফর্ম আমাকে লিখে দিবেন। এবং হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক এবং নেটওয়ার্ক টোপোলজি, এই প্রত্যেকটার কি সুবিধা অসুবিধা আমাকে নোট করে দিবেন। কালকের মধ্যে আমি আপনাদের আবার হয়তোবা আজকে কি বার, মঙ্গলবার, বৃহস্পতিবার ক্লাস দিব। এর মধ্যে আমার যেন সব কিছু আমি ক্লিয়ার পাই, আমার হোমওয়ার্ক যেন আমি ক্লিয়ার পাই। আমি তাড়াতাড়ি ক্লাস শেষ করে দিতে যাচ্ছি, কারণ 44 যারা প্রিপারেশন নিচ্ছে তাদের অক্টোবরে পরীক্ষা, তার আগে আমার শেষ করতে হবে। সো আপনারা যদি এই যে আজকে যে টপিকগুলো পড়াইলাম, এই টপিকগুলো আপনার রিটেনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। সো আপনারা ঠিকমতো হোমওয়ার্ক আমাকে জমা দেন। ঠিক আছে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট সেকশনে এসে লিখবেন। ধন্যবাদ সবাইকে।